ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার বানাতে চেয়েছিল আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং স্বাক্ষর করেছিলেন আব্রাহাম অ্যাকর্ড। এই ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্রকে একসঙ্গে ইরান 40 দিনের যুদ্ধে পরাস্ত করে, আর তাতেই আরব আমিরাতের এখন কপাল পুড়তে বসেছে। মোহাম্মদ বিন জায়েদের ফুসফুসে এখন আর অক্সিজেনের নো এন্ট্রি। হেয়ালি করছি না, সত্য কথা এই, আরব আমিরাত গত 2 মাস ধরে পৃথিবীর বাজারে গ্যাস বা তেল বিক্রি করতে পারছে না, কারণ মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার এখন ইরান। 40 দিনের যুদ্ধের আমেরিকাকে হারানোর পর গোটা পৃথিবী এখন ইরানকে বলছে পৃথিবীর 4র্থ মহাশক্তি, আর মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির ভাগ্য নিয়ন্তা এই মুহূর্তে ইরান। ইরান হরমুজ প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করবার পর গোটা আরব পৃথিবীর যে অর্থনীতি, সেই অর্থনীতিকে এখন নিয়ন্ত্রণ করছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার, যা আরব দুনিয়ার তেল বিক্রি করার উপর দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পেট্রো ডলার আমেরিকান সাম্রাজ্যকেও খুন করার পথে এগিয়েছে এখন ইরান। আরব আমিরাত এবং সৌদি আরব, যারা এতদিন তাদের তেল বিক্রি করে এসছে কেবলমাত্র ডলারের মাধ্যমেই তারা বিদেশ থেকে পণ্য আমদানি করেছে, বিদেশের ঋণ তারা পরিশোধ করেছে, সেই ডলারের এখন মিডল ইস্টে নো এন্ট্রি। কারণ ইরান চায় না আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই আর নতুন করে পৃথিবীর উপরে, মধ্যপ্রাচ্যের উপরে খবরদারি করুক। তাই ডলারের আমদানি যখন মধ্যপ্রাচ্যে বন্ধ হতে শুরু করেছে, মাছকে যেমন জল থেকে ডাঙায় তুলে রাখলে যেভাবে খাবি খায়, যে অবস্থা হয়, সেই অবস্থায় শুরু হয়েছে এখন এই মোহাম্মদ বিন জায়েদের। আপনারা প্রত্যেকেই জানেন আরব আমিরাত অর্থাৎ ইউএই সাম্প্রতিক পৃথিবীতে গত 20 বছরে অসম্ভব উন্নতি করেছে। দুবাই, আবুধাবি শহর গোটা পৃথিবীর পর্যটকদের কাছে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানকার গগনচুম্বী আধুনিক সব প্রাসাদ, হোটেল, বিলাসবহুল জীবনযাপন, তার পেছনে ছিল তাদের তেল রপ্তানি, তেল এবং গ্যাস রপ্তানি করে তারা বিপুল পরিমাণের অর্থ রোজগার করেছে। এক কথায় এই আরব মরুভূমির উপরে ডলারের বৃষ্টি হয়েছে। আরব আমিরাতের মোট রোজগারের 30% অর্থই আসতো কেবলমাত্র তেল এবং গ্যাস বিক্রি করে, আর বাকি 15% আসতো প্রায় 12 থেকে 15% পর্যটন শিল্প। কারণ দুবাইয়ের চোখ ধাঁধানো বুর্জ খলিফা, পাম্প জুমেইরা পৃথিবীর মানুষকে 2 হাত দিয়ে টেনেছে। ফলে আরব আমিরাত তাদের বাৎসরিক রোজগারের 12 থেকে 15% আয় করত এই পর্যটন শিল্প থেকে। তাই একদিকে তেল গ্যাস এবং পর্যটন, তেল গ্যাস বিক্রি এবং পর্যটন, এই দুই মিলিয়ে আরব আমিরাতের মোট রোজগারের 45% আসতো। এখন মজার বিষয়, ইরান যুদ্ধের পর আরব আমিরাতের তেল গ্যাস বিক্রি পুরোপুরি বন্ধ তার পর্যটন শিল্প। তাই 2 মাসের যুদ্ধেই আরব আমিরাত হুড়মুড় করে ভেঙে পড়ার অবস্থা। তার যে অর্থনৈতিক দম্ভ, গোটা পৃথিবীর মধ্যে সাম্প্রতিক বিশ্বে যে সমস্ত রাষ্ট্র অত্যাশ্চর্য উন্নতি করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল এই আরব আমিরাত। সেই আরব আমিরাত 2 মাসের মধ্যেই এই মুহূর্তে রীতিমতো ডলার সংকটে এসে পড়েছে। তার মানে এই নয় যে রাতারাতি আরব আমিরাত দরিদ্র হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুর্বল বা দরিদ্র কোনোটি হয়নি, কিন্তু ইরান যুদ্ধ শুরু হবার পর থেকেই এই হরমুজ প্রণালী পুরোপুরি রয়েছে ইরানের দখলে। আর হরমুজ প্রণালী ইরানের দখলে আসার পর থেকেই ইরান সম্পূর্ণরূপে সেই সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে যারা আমেরিকার ডলারের মাধ্যমে তাদের তেল রপ্তানি করত, গ্যাস রপ্তানি করত।
আরব আমিরাত যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, আপনারা এও জানেন যে এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরান সবচাইতে বেশি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে যে দেশটির উপরে, সেই দেশটির নাম কিন্তু ইসরায়েল নয়, সেই দেশের নাম আরব আমিরাত। যদিও আরব আমিরাতকে সরাসরি ধ্বংস করার অভিপ্রায় নিয়ে ইরান হামলা চালায়নি, কেবল ছিল সতর্ক করা। কারণ তারা যদি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছেদ না করে, তাহলে আগামী দিনে এই আরব আমিরাতকে ভয়ঙ্কর শিক্ষা দেবে ইরান। তার আগাম সতর্ক মাত্র পিকচার আবি বাকি হে মেরা দোস্ত, এ তো সির্ফ ট্রেলার থা। একরকম এই ইরান একরকম এই কথা বলতে চেয়েছিল। আর তাতেই আরব আমিরাতে যে অসংখ্য বন্দর আপনারা ছবিতে দেখছেন, এই নীল কালার, এটি হচ্ছে আরব আমিরাতের ম্যাপ। এই পারস্য উপসাগর জুড়ে অসংখ্য বন্দর রয়েছে আরব আমিরাতের। যে বন্দরের মধ্যে অন্যতম বিখ্যাত এই খলিফা পোর্ট। এই খলিফা পোর্ট থেকে প্রতিদিন বিপুল পরিমাণের তেল বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এদিকে দুবাইয়ের বিখ্যাত বন্দর জাবেল আলী, এই সমস্ত বন্দর থেকে পণ্য তারা একটাই মাত্র রুট, এই হরমুজ প্রণালী হয়ে আরব সাগর দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তো। যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে এই হরমুজ প্রণালী দিয়ে আরব আমিরাত থেকে দিনে 130 থেকে 140টির মতো জাহাজ ভর্তি হয়ে বিদেশে বাজারে যেত, সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 3 থেকে 5 মাত্র। ইরান সেই সমস্ত জাহাজকেই হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে আরব আমিরাতের, যে জাহাজগুলো ঔষধের মতো জীবনদায়ী পণ্য নিয়ে যাচ্ছে। বাকি সমস্ত জাহাজের উপরে ইরান নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ফলে এই মুহূর্তে আরব আমিরাতের হাতে যে বিপুল পরিমাণে ডলারের চাহিদা, সেই ডলারের আমদানি কিন্তু বন্ধ। কিন্তু আরব আমিরাত প্রতিদিনের জন্য বিদেশ থেকে যে পণ্য আমদানি করতে হয়, সেই পণ্যের দাম পরিশোধ করতে হবে ডলারে। অর্থাৎ ডলার প্রতিদিন তার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। বিদেশের যে সমস্ত ঋণ, সেই ঋণ পরিশোধের জন্য তাকে প্রতিদিন অনলাইন ট্রানজাকশন করতে হচ্ছে ডলারের। কিন্তু তেল এবং গ্যাস যেহেতু রপ্তানি বন্ধ, তাই বিদেশ থেকে আরব আমিরাতে কিন্তু কোন রকম ডলারের যোগ হচ্ছে না, কেবল বিয়োগ আছে, যোগ নেই। ধারাবাহিকভাবে গত 2 মাস ধরে আরব আমিরাত শুধু পেমেন্ট করেছে ডলারে, কিন্তু ডলার তার দেশে আসেনি। তাই ইতিমধ্যেই আরব আমিরাত রীতিমতো ডলার সংকটের পথে এগিয়েছে। এই সীমাহীন চাপের মাঝেই আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা তিনি আমেরিকা সফর করলেন গত সপ্তাহে। ওয়াশিংটনে আমেরিকার ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং আমেরিকাকে রীতিমতো থ্রেট জারি করলেন। আর সেই খবর প্রকাশ করেছে আমেরিকার বিখ্যাত জার্নাল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল বিস্তারিত রিপোর্টে জানিয়েছে যে আরব আমিরাত আমেরিকাকে 2টি অপশন দিয়েছে। যেহেতু আরব আমিরাতে এই মুহূর্তে ডলার সংকট, তারা যেহেতু বিদেশের বাজারে তেল রপ্তানি করতে পারছে না, এই ডলার সংকট মেটাবার জন্য আরব আমিরাত আমেরিকাকে সরাসরি চাপ প্রয়োগ করেছে যে তাদের দেশে যে বিপুল পরিমাণে দিনার রয়েছে, সেই দিনার তারা এবার আমেরিকার যে ডলার, সেই ডলারের সঙ্গে পরিবর্তন করতে চায়। অর্থাৎ দিনার নিয়ে আমেরিকাকে ডলার দিতে হবে, দিনার এবং ডলারের বিনিময় চালু করতে হবে। এই ডলার নিয়ে আরব আমিরাত তাদের দেনা পাওনা, তাদের বাণিজ্য চালাবে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র আরব আমিরাতে দেওয়া এই প্রস্তাব এখনো পর্যন্ত গ্রহণ করেনি। তারা ডলার দেবে কিন্তু দিনার গ্রহণ করবে না। তাদের দেশের ডলার দিয়ে সারা পৃথিবীর বাণিজ্য চলবে, কিন্তু কোন দেশের মুদ্রা তারা গ্রহণ করবে না। আর যদি আমেরিকা শেষ পর্যন্ত এই দিনার গ্রহণ না করে এবং ইউএইর যে প্রয়োজনীয় ডলারের ঘাটতি, সেই ঘাটতি যদি মেটাতে সাহায্য না করে, তাহলে কিন্তু বালামা জানিয়েছেন সেই ক্ষেত্রে আরব আমিরাত শীঘ্রই তারা এই ইউয়ানের মাধ্যমে তারা বাণিজ্য শুরু করবে। ইউয়ানের মাধ্যমে তারা তেল এবং গ্যাস বিক্রি করা শুরু করবে। সেটাই তাদের কাছে এখন একমাত্র অপশন হয়ে দাঁড়াবে। কারণ হরমুজ প্রণালী বন্ধ তাদের জন্য,
যারা ডলারের বিনিময়ে তেল এবং গ্যাস বিক্রি করে। কিন্তু যদি আরব আমিরাত আগামী দিনে এই চাইনিজ ইউয়ানের মাধ্যমে যদি তেল বিক্রি করে, তাহলে ইরান কিন্তু ওই আরব আমিরাতের জাহাজ আটকাবে না। অর্থাৎ যদি আরব আমিরাত মনে করে আগামী দিনে তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করবে, ইরানের সঙ্গে তাদের সকল বিবাদ মিটিয়ে নেবে এবং ইউয়ান দিয়ে তারা ব্যবসা শুরু করবে, সেই ক্ষেত্রে কিন্তু আরব আমিরাত অনায়াসেই এই বিপদে হাত থেকে রক্ষা পেতে পারে। কিন্তু রক্ষা পাবে না আমেরিকা যুক্তরাষ্ট্র, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের একমাত্র অস্ত্রই পেট্রো ডলার। সারা পৃথিবীর যে তেল কেনা বেচা, ব্যবসা বাণিজ্য যেটা একমাত্র ডলারের মাধ্যমে হয়, তার কারণ এই তেল। আর তেল যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, সৌদি আরব প্রস্তুত হয়ে রয়েছে পেট্রো ইউয়ান ব্যবহার করতে, অর্থাৎ ইউয়ানের মাধ্যমে বাণিজ্য করতে। আর সেই দেশে যদি শেষ পর্যন্ত আরব আমিরাত যুক্ত হয়, তাহলে আমেরিকার পেট্রো ডলারের পতন অনিবার্য। তাই ইরান যুদ্ধের আসল প্রভাব কিন্তু যুদ্ধের সময় নয়, যুদ্ধের পরেই দেখা যাচ্ছে। তারই বাস্তব ছবি এখন দেখছি আমরা মধ্যপ্রাচ্যে। আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করা তো বটেই, তাদের যে ব্যবস্থাপনা মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছিল, গোটা ব্যবস্থাকেই ইরান এই মুহূর্তে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন দেখা যাক আমেরিকা যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত গ্রহণ করে। আরব আমিরাতকে বাঁচাতে আমিরাতি দিনার গ্রহণ করে, নাকি আত্মহত্যা করতে পেট্রো ইউয়ানে বাণিজ্য করার অনুমতি দিয়ে দেয় আরব আমিরাতকে। এখনকার আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটি হচ্ছে যে ইসরায়েলের ভেতরে ইরানের গোয়েন্দারা কাজ করছে। এরকম দুইজন গোয়েন্দা ধরা পড়েছে ইসরায়েলের ভেতরে। বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষ এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরে কাজ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের এই দুই গোয়েন্দা ইরানকে F-15 যুদ্ধ বিমান সম্পর্কে এবং বিমান ঘাঁটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ছবি দিয়েছে। মাত্র কত টাকার বিনিময়ে জানেন? শুনলে অবাক হবেন। চলুন এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করি। আর একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইউরোপে কিভাবে আমেরিকার বর্তমান ভূমিকার কারণে ফাটল ধরছে ব্যাপকভাবে। তো দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আর আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক চলুন। খুব সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী IDF যেটা, এর ভেতরে অন্তত দুইজন গোয়েন্দাকে, গুপ্তচরকে বা এজেন্টকে যাই বলেন, ধরা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা ইরানের পক্ষে কাজ করছিল। কি কাজ করছিল? তারা ইরানের পক্ষে ইসরায়েলের ভেতরে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন তথ্য, বিশেষ করে বিভিন্ন বিমান ঘাঁটির, বিশেষ করে F-15 বিমানের তথ্য দেওয়ার জন্য তারা অ্যাপয়েন্টেড হয়েছিল। এবং তারা এই পর্যন্ত ইরানকে বিভিন্ন বিমান ঘাঁটির ছবি দিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, বিমানের ইঞ্জিন সম্পর্কে তথ্য দিয়েছে, এর ফাংশন, আদার টেকনিক্যাল অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এই দুইজন ব্যক্তি যে ইসরায়েলের বিমান বাহিনীর লোক, এইটার প্রমাণ চেয়েছে ইরানের যিনি এজেন্ট হয়ে এই দুই ইসরায়েলি সেনার সাথে যোগাযোগ করেছে সেই ব্যক্তি। তখন F-15 বিমানের কাছে দাঁড়ানো অবস্থায়, বিমানের সার্ভিসিং অবস্থায় একজন ব্যক্তি ছবি তুলে পাঠিয়েছে যে এই দেখুন, আমি F-15 বিমানের সাথে কাজ করছি, আমি F-15 বিমানের সাথে একটা বিমান ঘাঁটিতে আছি। এই সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের বিমান বাহিনী সম্পর্কে, বিমান ঘাঁটি সম্পর্কে, রেডার সিস্টেম সম্পর্কে, তারপর বিমানের ইঞ্জিন সম্পর্কে, আরও অনেক টেকনিক্যাল বিষয় আছে। এই সমস্ত বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সব ইরানের হাতে চলে গেছে। এই দুই ব্যক্তি যখন ইরানের হয়ে কাজ করবে, প্রথম কন্ট্যাক্ট হয়, তখন ইরানের পক্ষে যিনি কথা বলেছিলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন এই দুই ব্যক্তিকে যে তোমরা কত ডলার হলে, মাসে তোমাদেরকে কত ডলার দিলে তোমরা স্যাটিসফাইড হও, সন্তুষ্ট হও। আশ্চর্য রকমের ব্যাপার।
কত ডলারের কথা বলেছে আপনারা জানেন? আশ্চর্য ব্যাপার, কত ডলারের কথা তারা বলেছেন, অর্থাৎ তাদের দাবি কত আপনারা জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র $1300। 120 টাকা করে যদি ডলার ধরি তাহলে কত টাকা? ধরুন 120 টাকা করে যদি হয় তাহলে $1000 দাম আসে 1,20,000 টাকা, আর $300 দাম আসে 36,000 টাকা, তার মানে 1,56,000 টাকা। এটা কোনো খুব বড় কোনো টাকা হলো? ইসরায়েলের এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেবে, তারা মাত্র মাসে 1,36,000 টাকা ডিমান্ড করেছে। এখান থেকে বোঝা যায় তাহলে ইসরায়েলের সেনারা কত টাকা পায়। খুব বেশি যে টাকা পায় তা তো আমার মনে হয় না। আমি আজকে এই আলোচনাটা মূলত করলাম এই কারণে, এটা গুরুত্বপূর্ণ একটা খবর তো বটেই, পাশাপাশি একটা বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো শেয়ার করার দরকার ছিল এই কারণে যে অনেকে বলে থাকেন যে ইরানের গোয়েন্দা সংস্থা খুবই দুর্বল, ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সাথে পেরেই ওঠে না। হ্যাঁ, হতে পারে, কথাটা অনেকাংশে হয়তো ঠিক, যে ইরানের ভেতরে যে পরিমাণে নাশকতা করেছে ইসরায়েল এবং আমেরিকা, বিশেষ করে ইসরায়েল, তাতে ইরানের গোয়েন্দা ব্যর্থতা তো কিছু থাকতেই পারে। আমি সবসময় বলি যে ধরুন যে ব্যক্তি একটা শিকার ধরার চেষ্টা করছে, তার তো রাত দিন ধ্যান জ্ঞান ওইটাই, সে ওখানে সাকসেস হবে। কিন্তু যে ব্যক্তি শিকারে পরিণত হচ্ছে, সে তো জানে না যে সে এরকম শিকারে পরিণত হতে যাচ্ছে, সে তো স্বাভাবিক জীবনের ভেতরেই থাকে। তাকে যদি গুপ্ত হত্যা করে কেউ, বা অপহরণ করে, বা তার এগেনস্টে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাহলে সেগুলো ঠেকানো কিন্তু খুব মুশকিল হয়। কারণ মানুষের পার্সোনাল লাইফ আছে, তো ব্যক্তিগত জীবন আছে। এই জীবন বাদ দিয়ে সবসময় ঘেরাটোপের ভেতরে, বেড়ার ভেতরে, আটকানোর ভেতরে, খোয়াড়ের ভিতরে থাকে, কোনো মানে হয় না। এটা তো কোনো জীবন না। ইরানিরা আসলে এইভাবে থাকেও না। আমি ইরানে থাকার সময় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যাকাণ্ডের শিকার হতে আমরা খবর দেখেছি, শুনেছি, আমরা নিজেরা খবর করেছি। তাদের মোটামুটি কিছু নিরাপত্তা ব্যবস্থা ছিল, অনেক যে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। কারণ এগুলো করলে কি হয়, ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না। সারা রাত দিন পুলিশ বেষ্টনীর ভিতরে, স্কর্টের ভেতরে, মানে কোনো লাইফ হলো না। তো এটা ইরানিরা এই কাজটা করে না। তো যাই হোক, ইরানের ভেতরে যেমন ইসরায়েল তৎপর থাকে, আমি অনেক সময় বলেছি কথাটা, যে ইরানও একইভাবে ইসরায়েলের ভেতরে তৎপর থাকে। তা না হলে ইসরায়েলের অনেক তথ্য ইরানের পক্ষে জানা সম্ভব না। এবং এই যে সাম্প্রতিক যে যুদ্ধটা গেল, আপাতত যুদ্ধবিরতি অবস্থা আছে, তাতে তো ইসরায়েলের অত্যন্ত গোপন, স্পর্শকাতর সব জায়গায় ইরান হামলা চালিয়েছে, এবং যেখানে যেখানে হামলা চালাতে চেয়েছে সেখানে সেখানে হামলা চালানো সম্ভব হয়েছে, অনেক কিছু করা সম্ভব হয়েছে। এগুলো কিভাবে হলো? আমি আরেকটা তথ্য জানাই আজকের এই ভিডিওতে। এর আগে ইসরায়েলের একজন ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী পরিষদের সদস্য, এইরকম একজন ব্যক্তি ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য আটক হয়েছিলেন, এবং তিনি বর্তমানে জেলে, ইসরায়েলের জেলে। ইরানের পক্ষে ইসরায়েলের ভেতরে কাজ করছে একজন মন্ত্রী। তাহলে ইরান কি ইসরায়েলের ভেতরে ঢুকে যেতে পারেনি? পেরেছে। তাহলে পরিষ্কার হয় যে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে ইসরায়েলের খুব গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ইরান ঢুকে পড়েছে। আমি আর একটা উদাহরণ দিলে আপনারা আরও ক্লিয়ার হবেন। এই যে জুন মাসের যে যুদ্ধ গেল, এই যুদ্ধের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর যে চিফ অফ স্টাফ, অর্থাৎ তার দপ্তরে যত কর্মকর্তা কর্মচারী, তাদের প্রধান যিনি চিফ অফ স্টাফ, তাকে ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। পরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। কারণ কি? ইরানের পক্ষে কাজ করছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের যে প্রধান, তাকে, তাহলে ইরান ঢুকে যেতে পারে? ঢুকে যায়, অনেক সময় ঢুকে যায়। এবং আমি আপনাদেরকে বলি, এই যে ইসরায়েলের বিমান বাহিনীর দুই ব্যক্তি ইরানের পক্ষে কাজ করেছে, যার প্রেক্ষাপটে বিশেষ করে F-15 যুদ্ধ বিমান সম্পর্কে ইরানের হাতে প্রচুর তথ্য এসেছে। এবং এই যে এইবারের যুদ্ধে F-15 যে বিপর্যয়, ইরানের হাতে বেশ কয়েকটা F-15 তো ধ্বংস হয়েছে নানান কায়দায়, নানানভাবে। আমেরিকা নানা রকমের দাবি করেছে। তারা বলেছে যে কুয়েতে যে 3টি বিমান ধ্বংস হয়েছে সেগুলো ফ্রেন্ডলি ফায়ারে, বাট ইরানের আকাশে তো সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে F-15 যুদ্ধ বিমান। অথচ এর আগে কোনোদিন F-15 যুদ্ধ বিমান কোনো শত্রু বাহিনীর
হাতে ভূপাতিত হওয়ার কোনো ঘটনা নেই। তো সেই জায়গায় ইরান এই কাজ করতে পেরেছে। তার মানে কি, আমি ধারণা করছি যে ইরানের হয়ে যারা কাজ করেছে তারা ইরানকে যে সমস্ত তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে ইরানের পক্ষে এই কাজটা করা সহজ হয়েছে। F-15 যুদ্ধ বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা সহজ হয়েছে। এখন F-15 ব্যাপার গেল, F-35 ব্যাপারে কি কি তথ্য দিয়েছে সেটাও তো একটা প্রশ্ন। কারণ F-15 F-35 এটা আমেরিকার হাতে আছে, ইসরায়েলের হাতেও আছে। এক জায়গা থেকে তথ্য পেলে সব জায়গার ব্যাপারে সেই তথ্য কাজ করে। এবং এখানে আরেকটা ব্যাপার, এই যে মাত্র 2 জন ব্যক্তি ইরানের হয়ে কাজ করেছে এমন তো না, এমনও তো হতে পারে যে ভেতরে হয়তো আরও অনেক আছে, কিন্তু আপাতত এই 2 জন ধরা পড়েছে। হয়তো আরও অনেকেই আছে কিন্তু তারা হয়তো ধরা পড়েনি, অথবা তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, অথবা পুরো তথ্য ফাঁস করা হচ্ছে না। কারণ তাহলে বাহিনীর ভেতরে যে দুর্বল অবস্থা, বাহিনী যে ইরানের কাছে দুর্বল হয়ে গেছে, ইরান ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে, এটা তো টোটাল সামরিক বাহিনীর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। টোটাল সামরিক বাহিনী নৈতিকভাবে মনোবল হারিয়ে ফেলবে। এমনকি দেশের জনগণ, ইসরায়েলের জনগণও মনোবল হারিয়ে ফেলতে পারে। এতে সরকারের সাথে সামরিক বাহিনীর দূরত্ব তৈরি হতে পারে, ফাটল দেখা দিতে পারে। এমন তথ্য এসেছে এই টাইমস অফ ইসরায়েল, যেখানে এই 2 জন বিমান বাহিনীর সদস্যের কথা বলা হয়েছে যারা ইরানের পক্ষে কাজ করেছে। সেই খবরের ভেতরেই আছে যে ইরান নাকি ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তাকে হত্যার জন্য প্রস্তাব দিয়েছিল, এবং এই 2 জনের একজন সে নাকি বলেছিল যে কাজটা কঠিন, বাট চেষ্টা করে দেখা যেতে পারে, আমি চেষ্টা করে দেখব। আপনি চিন্তা করেন, তার মানে ইরান ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যেতে পেরেছে। এই যে ঢুকে যাওয়াটা, এই ঢুকে যাওয়ার প্রেক্ষাপটে ওই সামরিক বাহিনীর ভেতরে কখনোই আর আগের মতো আস্থা ফিরে আসবে না। প্রত্যেকে একে অপরকে ভাববে যে এ ইরানের হয়ে কাজ করছে কিনা, ও ইরানের হয়ে কাজ করছে কিনা। এইরকম একটা মারাত্মক রকমের দ্বন্দ্ব, সন্দেহ এই বাহিনীর ভেতরে ঢুকে গেল, এবং এই বাহিনী কখনো আর ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে না, ইউনিফাইড হতে পারবে না, এবং স্থিতিশীল হতে পারবে না। এটা বিরাট একটা বড় সফলতা ইরানের জন্য। এ পাশে আরেকটি খবর আছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করা লোক সুলতান আলী শিরজাদে, তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার গতকাল বৃহস্পতিবার। এই ব্যক্তি মুজাহিদিনে খাক গোষ্ঠী, যেটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, ইরানের বিরুদ্ধে কাজ করে, ইরানি লোকজন দ্বারা তৈরি। এখন ইরানের ভেতর থাকে না, এরা এখন ইউরোপের দেশগুলোতে থেকে কাজ করে। মূলত একসময় ইরাকে থাকতো। এদের হাতে প্রায় 20,000-এর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছে, বিভিন্ন সময় গুপ্ত হত্যা চালাতো। এরা মূলত আমেরিকা, ইসরায়েল এদের হয়ে কাজ করে। এই সংগঠনের একজন ব্যক্তি সুলতান আলী শিরজাদে, এই লোক ইসরায়েলের হয়ে কাজ করছিল, সে ধরা পড়েছে, এবং তার সমস্ত বিচার প্রক্রিয়া শেষ করে, আইনি প্রক্রিয়া শেষ করে তাকে গতকাল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দর্শক, আমি এবার ইউরোপের যে ফাটল, আমেরিকার সাথে বর্তমান ইরানের যে সংঘাত, সংঘর্ষ, যে অচল অবস্থা, এই প্রেক্ষাপটে ইউরোপের যে ফাটল তার ছোট ছোট কিছু নমুনা তুলে ধরছি। ইরানের সাথে ইসরায়েলের আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ বন্দর বন্ধ হয়ে গেছে, এবং এখান থেকে জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ করতে খুব সমস্যা হচ্ছে। সেই সংকটে ইতালি মারাত্মক রকমের ঝামেলার মুখে পড়েছে, তার অর্থনৈতিক কলাপস করার কাছাকাছি। ইটালির কিন্তু জ্বালানি বেশিরভাগই এই ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যেত, সেটা বন্ধ। এরপরে এই যে হরমুজ বন্দর ব্লকেট করে রেখে ইরানকে জোর করে চুক্তি করতে বাধ্য করবে বলে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, এটার বিরোধিতা করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি সরাসরি বলেছেন এটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। হরমুজ বন্দরকে ব্লকেট করে ইরানকে জোর করে বাধ্য করা হবে চুক্তি করতে, এটা গ্রহণযোগ্য হতে পারে না, এবং এটা হবে না। বরং ইরানের সাথে কূটনৈতিকভাবে একটা সমাধান করে তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। আপোষ রফা যাই করতে হয় কূটনৈতিক উপায় করতে হবে, সামরিক উপায়ে এটার সমাধান হবে না। ইমানুয়েল ম্যাক্রনের কথা। তার মানে আমেরিকা যা বলছে তার ঠিক বিপরীত কথা ইউরোপে। এবং আরেকটা কথা বলি, স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া, এই 3টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, তারা গত পরশুদিন সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে একটা বিল তুলেছিল, ইসরায়েলের সাথে সহযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক বন্ধ করতে হবে। কিন্তু ইউরোপের
ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের বিরোধিতার কারণে এই বিলটা পাস হয়নি, কিন্তু ইউরোপে এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কতটা শক্ত মনোভাব তৈরি হয়েছে আপনারা বুঝতে পারেন। আমি একটা খবর দিয়ে শেষ করি। ডোনাল্ড ট্রাম্প গতকাল দাবি করেছেন যে ইরানের নেতৃত্বের ভেতরে ভীষণ রকমের ফাটল দেখা দিয়েছে, তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। চরমপন্থী গোষ্ঠী এবং মধ্যপন্থী গোষ্ঠী এই দুই ভাগে বিভক্ত হয়েছে। তখন ইরানের সর্বোচ্চ নেতা, স্পিকার, প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট সবাই ঐক্যবদ্ধভাবে বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে যে ইরানে কোনো নেতৃত্বের ভেতরে কোনো ফাটল দেখা দেয়নি, এখানে চরমপন্থী, নরমপন্থী, উদারপন্থী, মধ্যপন্থী বলে কিছু নেই, আমরা সবাই এক, ঐক্যবদ্ধ, এবং ঐক্যবদ্ধ ইরানকেই আমেরিকার মোকাবেলা করতে হবে। এরকম ডিফেক্টেড অর্থাৎ দ্বিধাবিভক্ত ইরানি জাতিকে আমেরিকা দেখবে না, ঐক্যবদ্ধ ইরানি জাতিকে দেখবে। মূলত ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে ইরানের ভেতরে একটা ফাটল সৃষ্টির উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। শেষ কথা যেটা বলি এখনকার আলোচনা, সেটা হচ্ছে আপনারা মনে হয় দেখেছেন, গতকাল জার্মানিতে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল ইরানের রেজা শাহের ছেলে রেজা পাহলভি, যাকে আমেরিকা ইসরায়েল ক্ষমতায় বসাতে চায় ইরানে। এই রেজা পাহলভির উপরে টমেটোর কেচাপ পেস্ট মেরে দিয়েছে, পচা ডিম মারে বিভিন্ন জায়গায়, ওনার উপরে টমেটোর সস কেচাপ মেরে দিয়েছে। রেজা পাহলভি যে বিদেশে এই অবস্থায়, জার্মানিতে এই অবস্থায়, দেশে আসলে কি অবস্থায় পড়বে প্রশ্নই ওঠে না। অতএব ইসরায়েল এবং রেজা পাহলভির এই স্বপ্ন কখনো পূরণ হবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন? ইরান কি যথেষ্ট সফলতার সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতরে গোয়েন্দা তৎপরতা চালাতে সক্ষম হচ্ছে বলে মনে করেন, বা ভালোভাবে কি ঢুকে পড়লো বলে মনে করেন? আপনারা কীভাবে দেখছেন মতামত জানাতে পারেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।